জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। দিল্লিতে শেখ হাসিনা গৃহবন্দী, ইঙ্গিত দিল ভারতীয় সংবাদ মাধ্যম। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব অবশেষে খোঁজ মিলল শামীম ওসমান, হাসান মাহমুদ ও ওবায়দুল কাদের কে কোথায় আছেন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সীমান্ত হত্যার প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতীয় হাইকমিশনার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ভারতের গুজরাটের জুনানগর শহরের মালিকানা দাবি করল পাকিস্তান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লির কাছাকাছি একটি বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই, এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার শপেও যাওয়ার কোনো সুযোগ নেই তার জন্য। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এসব দাবি করেছেন। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে যুক্তরাজ্যে পাড়ি দেবেন সে সময় এমন গুঞ্জনের খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, তবে সেই সুযোগ তিনি পাননি। শেষ পর্যন্ত হাসিনাকে দিল্লিতেই থেকে যেতে হয়। তার সাথে দিল্লিতে অবস্থান করছেন তার বোন শেখ রেহানা। আর শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোনো বিমান ঘাঁটির একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকে কারোর সাথে যোগাযোগ করতে পারেন না তিনি। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এমন দাবি করেছেন। সেলিম সামাদ অজ্ঞাত লিখেছেন, তিনি নিশ্চিত নন 5 আগস্ট দিল্লিতে হাসিনাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা। তবে তিনি একটি সূত্রের বরাতে বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে ফোনে আলোচনা করেন। ওই ঘটনার পরপরই হাসিনার যোগাযোগের সব ডিভাইস বিঘ্ন ঘটে। এরপর থেকে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই, এমনকি ঘাঁটির ভিতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার কোনো সুযোগ পান না তিনি। যদিও হাসিনার বাড়ি থেকে সুপার শপটির দূরত্ব পায়ে হাঁটার পথ, হাসিনার যে কারোর সাথে যোগাযোগের সুযোগ নেই এটি প্রমাণে আরও কিছু বিষয় তুলে ধরেছেন সেলিম সামাদ। লিখেছেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। যদিও শেখ হাসিনা 1 মাস ধরে দিল্লিতেই আছেন। এছাড়া ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়, কারণ তিনি দেখা করতে পারবেন না। শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলেমেয়ের নীরবতা স্পষ্ট। সামাদের দাবি, হাসিনার ফোনের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। সাংবাদিক সামাদ লেখায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি উঠে এসেছে। যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে। আর ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তবে পরিস্থিতি কিভাবে সামলাবে সেটি দেখার বিষয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতা বিদেশে চলে গেছেন। বিদেশে অনেকে নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন, অনেকে ভাড়া বাড়িতে অবস্থান করছেন, কেউ পালিয়ে বেড়াচ্ছেন। যারা ধরা দিয়েছেন তাদেরকে জেলে যেতে হচ্ছে। ভারতের দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও শামীম ওসমান, 3 জন 3 দেশে অবস্থান করছেন। এটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে। 6 আগস্ট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এর কয়েকদিন পর জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করে পুলিশ, তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের হদিস পাওয়া যায়নি।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন, ডক্টর হাসান মাহমুদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে তিনি কোথায় আছেন সে বিষয় নিয়ে চলছে আলোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজ বাড়িতেই আছেন। দুবাই হয়ে জার্মানিতে যান তিনি। জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি ডক্টর হাসান মাহমুদকে ড্রপ বিমানবন্দর থেকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি দেশের বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনা সমালোচনা। এরই মধ্যে দেখা মিলল সাবেক এই সংসদ সদস্যের। শুক্রবার ৬ সেপ্টেম্বর রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবি তুলেছেন তিনি। ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারে মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন। পোস্টে আকাশ লিখেছেন, শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন। ভালো মন্দ কিছু জিজ্ঞেস করব কিনা ভাবতেছি, আবার কবে দেখা হয় না হয় কে জানে। আকাশ হক গণমাধ্যমটিকে জানান, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে জিয়ারত করতে যান। এই সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরূপ তিনি ছবি তুলে রেখেছেন বলে জানান। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? জানা গেছে, শেখ হাসিনার একদিন আগে দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কম কথা বলতে দেখা যায় তাকে। ৩ আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। এরপর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি। জানা গেছে, সিঙ্গাপুর গেছেন ওবায়দুল কাদের। তবে অন্য একটি সূত্র বলছে, ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। তবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হবার পর থেকে এর বিরুদ্ধে অবস্থান নেন ওবায়দুল কাদের। বিভিন্ন সময়ে আন্দোলন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দিতে দেখা গেছে তাকে। এমনকি গণভবনের সবশেষ বৈঠক থেকে বেরিয়ে কারফিউ জারি এবং দেখামাত্র গুলির সিদ্ধান্তের কথাও জানান তিনি। গত আগস্ট নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে যখন আগুন দেওয়া হয় তখন তার সঙ্গে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ হন স্থানীয় নেতাকর্মীরা। তবে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনারের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সীমান্ত হত্যা এখন আলোচিত বিষয়, এ নিয়ে আপনার মন্তব্য আছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটি নিয়ে ইতিমধ্যেই পররাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন। এরপর তিনি চলে যান। এর আগে নতুন সচিবের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, নতুন দায়িত্ব নেওয়া পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ অংশীদার। একে অপরকে জানার জন্য একটি ভালো বৈঠক ছিল। এছাড়া সীমান্ত কেন্দ্রিক যে সম্পর্ক সেটি নিয়েও আলোচনা হয়েছে, তবে বিস্তারিত আলাপ হয়নি। তিনি বলেন, আমি আগেও যেমনটি বলেছি, আমাদের বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করি। আমরা
সেই সম্পর্ক চলমান রাখতে চাই। আমরা সামনে আরও কাজ করতে চাই। ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাটের জুনানগর শহরকে নিজেদের অঞ্চলের পুরো দাবি আবারও পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জহরা সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পুরনো এই দাবি নতুন করে তুলে ধরেছেন। ভারতের গুজরাটের জুনানগর শহরের মালিকানা ইস্যুতে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে ওই অঞ্চলে ভারতের অবৈধ দখলদারিত্বের নিন্দা জানিয়েছে মমতাজ। তিনি বলেছেন, 1948 সালে দখল করা ভারতের গুজরাটের জুনানগর শহর সম্পর্কে পাকিস্তানের নীতি সবসময় পরিষ্কার। জুনানগর পাকিস্তানের সাথে যুক্ত ছিল। বিষয়টিকে ঐতিহাসিক ও আইনি দৃষ্টিকোণ থেকে দেখে পাকিস্তান। জুনানগর পাকিস্তানের অংশ ছিল। শহরটিতে ভারতের অবৈধভাবে দখল করে রাখাটা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পাকিস্তান সবসময় জুনানগর ইস্যুটি রাজনৈতিক ও কূটনৈতিক ফোরামে উপস্থাপন করে আসছে এবং এর শান্তিপূর্ণ সমাধান চায় বলে মন্তব্য করেছেন মমতাজ। তিনি বলেন, জুনানগর ইস্যুতে ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের মতো একটি অমীমাংসিত এজেন্ডা হিসাবে বিবেচনা করে পাকিস্তান। তবে জুনানগরকে নিজেদের শহর বলে পাকিস্তানের এই দাবি এবারই নতুন নয়। এর আগে 2020 সালে ভারতের বেশ কিছু অঞ্চলকে নিজেদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান।